তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকে জাতীয় ঐক্যের প্রতীক বলে মনে করছে বিএনপি। এদিকে এমন উদ্যোগকে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারো মতে নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মী সমর্থকের বিক্ষোভ সামাল দিতেই তিন দলের নেতাদের সফরসঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত এবং এনসিপি এই তিন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে চলছে নানা আলোচনা। এই সফরে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি, সেখানে কি ভূমিকা রাখবেন তারা, আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে। এই সফর তারই প্রতিফলন। জাতীয় একটা ঐক্যের তো এখানে ব্যাপার আছে, সুতরাং এই সংস্কৃতিটা খারাপ না। এই যে আগে কেউ কারো মুখ দেখতে পারতো না, এখন যে আমরা বিভিন্ন সময়ে একসাথে বসতে পারি, ভিন্ন চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও অসুবিধা কিছু নাই, এটাই তো হওয়া উচিত ছিল। এটা ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে, শুধু আজকের বেলায় নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, যে ভিন্নমত পোষণ করেও আমরা একে অপরের প্রতি সম্মান তো দেখাতে পারি, সহনশীল হতে পারি। সেদিক থেকে তো আমি ভালোই মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করার দৃষ্টান্ত ইতিবাচক ঘটনা। 6 জন গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আমার মনে হয় এই সময়টা তারা হয়তো নিজেদের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা করে অনেক সংকটে সুরাহা করতে পারবেন যদি তারা চান। আরেকটা বিষয় আমার মনে হয়েছে, এই যে তারা গেলেন, তারা কিন্তু নিজ নিজ দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়ে গেছেন বলে আমরা ধরে নেব, এবং মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও অন্য দলের প্রতিনিধিদের সহযাত্রী হলেন। এটা একটা বড় ব্যাপার। আওয়ামী লীগ এর সমর্থকরা যদি নিউ ইয়র্কে কোনো গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে, অন্তত তাদের অবস্থানের বিরুদ্ধে অন্যরা, বিএনপি সমর্থকরা, জামাত সমর্থকরা কিংবা এনসিপির সমর্থকরা, তারাও রাস্তার আরেক পাশে দাঁড়িয়ে তাদের অবস্থান এবং উপস্থিতি ঘোষণা করতে পারে। এই কারণে তাদেরকে সঙ্গে নেওয়া হয়েছে বলে আমি ধারণা করি। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রধান উপদেষ্টা বিভিন্ন বৈঠকে এই তিন দলের নেতাদের যুক্ত করলে এই সফর আরও ফলপ্রসূ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 দিন পেছানো হয়েছে ডাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর হবে ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি বিবেচনা করে সোমবার বিকালে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে ছাত্র শিবির। পোষ্য কোটা ইস্যুতে উপাচার্যকে লাঞ্ছিত ও শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ধস্তাধস্তির জেরে রোববার থেকে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন পেছানোর দাবি জানায় ছাত্রদল সহ 4 প্যানেল। শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে জরুরি সভায় বসে ডাকসু নির্বাচন কমিশন। সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে 25 সেপ্টেম্বর নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে ভোট পেছানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায়, তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি। কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। তবে শিবির সমর্থিত প্যানেল সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশ্ন তুলেছেন কমিশনের নিরপেক্ষতা নিয়ে।
বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। আমরা যেন সবাইকে একটা সুন্দর আসন নির্বাচন করতে পারি, এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা বলবো আমাদের 25 তারিখের রাকসু নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো, এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে। বারবার যে রাকসু নির্বাচন পেছানোর অপরাজনীতি চলতেছে, এ নিয়ে 4 বার রাকসু নির্বাচন পেছানো হলো। তারা যদি রাকসু নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের না থাকে, তারা একবারেই বলুক যে আমরা রাকসু নির্বাচন দিব না। 16 অক্টোবর বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা কমিশনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম এবং অসঙ্গতির বিষয়ে 11টি অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদুল ইসলাম খান। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ব্যালট পেপার কোথা থেকে আনা হয়েছে সেটা স্পষ্ট না করা, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা, ব্যালট বাক্স অস্বচ্ছ থাকা এবং নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা। ছাত্রদল অভিযোগ করেছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বরত বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এসব নিয়ে একাধিকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রশাসন ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন। পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে নানা কারণে 19 জনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে তালিকা প্রকাশের পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারে এসেছে বাড়তি গতি। চাকসু নির্বাচনের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন সংগঠনের 1088 জন। এর মধ্যে 429 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে নানা ত্রুটির কারণে সোমবার 19 জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রার্থী তালিকা প্রকাশের পর বদলে যাচ্ছে নির্বাচনী পরিবেশ। ইতিমধ্যে আবাসন সংকট নিরসন, শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত যাতে আমাদের শিক্ষার্থীরা যারা দূর দূরান্ত থেকে আপনার বিভিন্ন ফ্ল্যাট কটেজে বসবাস করে তারা যেন আবাসন ভাতা পায়। দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবো, যাতে আমাদের দাবিগুলো বাস্তবে রূপ দিতে পারি, আমরা সেভাবে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা রাতে দিনে এবং সবসময় আনাচে কানাচে সব জায়গায় যেন নিরাপদে চলাফেরা করতে পারে, এটা আমাদের প্রতিশ্রুতির একটা বড় অংশ। এরপরে আমাদের শতভাগ আবাসনের জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন চলছে, এটা আমাদের দ্বিতীয় দফায় ছিল। সার্বিক পরিবেশ সন্তোষজনক জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। তবে ভোটের আগে পরীক্ষা ও পূজার ছুটিতে ভোটার উপস্থিতি বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। আমাদের যে কোনো প্রয়োজনে যেন তাদের কাছে নির্দ্বিধায় যেতে পারে, সেখানে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি যেন না থাকে। তারাও যেন তাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলোর কথা তুলে ধরে সেই প্রতিশ্রুতির কথাগুলো যেন পূর্ণভাবে সেখানে প্রতিফলন ঘটাতে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। আমরা একটা কমিটি করেছি, সেই কমিটির দায়িত্ব হবে পুরা আমাদের নির্বাচনী যে এরিয়া সেটার মধ্যে তারা ভিজিলেন্সে থাকবেন এবং তারা আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আচরণবিধির সাথে সমন্বয় হচ্ছে কিনা সেটা দেখার জন্য ওরা তদারকি করবেন। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন, যেখানে ভোটার সংখ্যা 27,500। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যত্রতত্র ব্যানার পোস্টার টাঙালে আইনি পদক্ষেপ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজনীতিবিদ হলেও ছাড় পাবে না বলেও জানান ডিএনসিসির প্রশাসক। সোমবার উত্তর সিটির 10টি অঞ্চলের পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই সময় নির্ধারিত স্থানে পোস্টার লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মোহাম্মদ এজাজ। এ যেন ব্যানার, ফেস্টুন আর পোস্টারের নগরী। ঢাকার প্রতিটি অলিগলির দৃশ্যই এমন। এর মধ্যে রাজনীতিবিদদের প্রচারপত্রই বেশি।
শহরের সৌন্দর্য রক্ষায় ফেস্টুন অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার 10টি অঞ্চলে অভিযান চালানো হয়। ডিএনসিসি বলছে, যেখানে সেখানে পোস্টার লাগালে জরিমানা করা হবে, এরপরও না মানলেই মামলা। যে কোনো কাজের ক্ষেত্রে শাস্তি কখনো কখনো আপনার একটা ফলপ্রসূ সমাধানের দিকে আমাদের নেয়, সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা এখন পোস্টার লাগাচ্ছেন, সেটা হতে পারে ব্যক্তি পর্যায়ে, কোনো প্রতিষ্ঠান পর্যায়ে, সংস্থা পর্যায়ে কিংবা কোনো দলীয় পর্যায়ে, আমরা তাদের ব্যাপারে আমরা মানে একটা ফাইনের দিকে আমরা যাব, যাতে এই ফাইনের কারণে তারা এগুলোর ব্যাপারে অনুৎসাহিত হয়। রাজনৈতিক দলগুলোকে যত্রতত্র পোস্টার না লাগানোর আহ্বান জানান প্রশাসক। কিছুদিন আগে আমাদের পোস্টার অপসারণ করতে গেছি, রাজনৈতিক দলের যাদের যে নেতারা পোস্টার যাদের নামে লাগানো হয়, তাদের অনেক আপনার ওয়েল উইশার আছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন। তারা আমাদের কর্মীদেরকে, পরিচ্ছন্ন কর্মীদেরকে তারা মারতে এসছেন, অনেক জায়গায় মেরেছেনও। সুতরাং তাদেরও একটা নিরাপত্তার সমস্যা। এক হচ্ছে শহরটা জঞ্জাল হচ্ছে, শহরের কাজ করতে গেলে আমাদের লোকজন হচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগমান এই ধরনের মানে রাজনৈতিক যারা আছেন তাদের ফলোয়ারদের দ্বারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 25টি জায়গায় বিনামূল্যে পোস্টার লাগানোর ব্যবস্থা রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাইল্ডহুড নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত 90% শিশুই চিকিৎসায় ভালো হয়। 10% জটিলতা থাকলেও বাঁচিয়ে রাখা সম্ভব, তবে দেরিতে চিকিৎসা শুরু হলে বাড়ে জটিলতা, এমনকি মৃত্যু হতে পারে। আর জেনেটিক মিউটেশনের ফলে জন্মগত ত্রুটি না নেয়া 3 মাস থেকে 1 বছরের কম বয়সী চিকিৎসায় সফলতা কম, তবে ভাইরাস বা জীবাণু সংক্রামক হলে সম্পূর্ণ সুস্থ হয় বেশিরভাগ শিশু। জাতীয় কিডনি হাসপাতালে শিশু কিডনি বিভাগে ভর্তি কুমিল্লার তিতাস থানার 3 বছর বয়সী সাব্বির। পাশের বেডে ভর্তি আরেক শিশু নরসিংদীর সজীব। 2 শিশুই ভুগছে নেফ্রোটিক সিনড্রোমে। কিছুদিন একটু ভালো আছি, মনে 6-7 মাস, ওনা আবার এমন খুলে গেছে, ওনা আবার আয়া ভর্তি হয়েছি আজ 6-7 দিন। পেশাব একবারে বন্ধ জায়গা, আর পুরা শরীর পানির বারে পুরা শরীর ফুলে জায়গা, পুরা খাও মা মুখ তো যা আছে সব মুখ বন্ধ জায়গা একবারে। চিকিৎসকরা জানান, জন্মগত সমস্যা নিয়ে যারা এ রোগে আক্রান্ত হয় তাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম, তবে অন্য কোনো কারণে আক্রান্তদের চিকিৎসায় 90% পুরোপুরি সুস্থ হয়। বেশিরভাগই ইডিওপ্যাথিক আননোন করার কারণ আমরা দেখলাম যে ছাঁকনি দিয়ে প্রোটিন বের হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে 90% রুগী কিন্তু 15, 16, 18 এর মধ্যে বয়সন্ধিকালের মধ্যে চিকিৎসা পেলে ভালো হয়ে যায়, তবে বারবার হতে পারে। আর 10% রুগী কিন্তু পরবর্তীতে বড় হয়ে বয়সন্ধির পরে যে অ্যাডাল্ট জীবনে গিয়েও এই রোগটা কন্টিনিউ করতে পারে। গত 6 মাসে জাতীয় কিডনি হাসপাতালে 60% ও গত 1 বছরে শিশু হাসপাতালের 40% শিশুই ভর্তি হয় কিডনির ছাঁকনি জটিলতা বা নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের উপসর্গ দেখে দ্রুত চিকিৎসা নিতে হবে। যত্রতত্র ওষুধের ব্যবহার, বিশেষ করে ব্যথানাশক ওষুধ, এই জিনিসগুলা, তারপর অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, সব মিলে আপনার কিডনি ঝুঁকিতে থাকে। আর একবার কিডনি যখন আপনার ফেইলিওর হয় বা শেষ পর্যায়ে চলে আসে বিকল কিডনি, তার তো চিকিৎসা বেশ ব্যয়বহুল। প্রস্রাবটা ফেনা হচ্ছে প্রোটিন যাওয়ার কারণে। তারপর দেখবে যে বাচ্চার মাঝে মাঝে অসুস্থ, ক্ষুধামন্দা, একটু জ্বর এটা হচ্ছে। এরপরে দেখবে যে চোখের চারপাশটা ফুলে গেছে, এটাই প্রথম লক্ষণ। এরপর আস্তে আস্তে দেখবে যে মুখ ফুলে গেছে, পা ফুলে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ কিডনি বিকল বা ক্রনিক কিডনি ফেলিওর থেকে বাচ্চাদের রক্ষায় বাবা মাকে শিশু খাবারের প্রতিও বিশেষ যত্ন নিতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গীদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম জারা। এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। অধিবেশন শুরু হতে আর কত সময় বাকি আছে? এখন এখানে সোমবার স্থানীয় সময় রাত 9টায়, আগামীকাল অর্থাৎ এখন থেকে ঠিক 12 ঘন্টা পরে জাতিসংঘের 80তম অধিবেশন শুরু হবে এবং অধিবেশনের শুরুতেই
জাতিসংঘের মহাসচিব স্বাগত বক্তব্য রাখবেন, তারপরেই প্রথা অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট বক্তব্য দিবেন এবং তারপরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। সে সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে এবং এরপরে আগামীকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেয়া রাষ্ট্র প্রধানদের সম্মানে দেয়া নৈশভোজে তিনি অংশ নেবেন এবং এর মাঝে হয়তো আমরা যতটুকু শুনতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্টের সাথে নৈশভোজের আগে অথবা পরে সংক্ষিপ্ত সাক্ষাৎ হতে পারে দুই নেতার মধ্যে এবং বাংলাদেশের আগামী নির্বাচন এবং গত এক বছরের সংস্কার সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার কার্যক্রম বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে এবং বিশ্ব নেতাদের তার পাশাপাশি অনেক বেশ কয়েকটি সাইড বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইএমএফ সহ বিশ্বের বিভিন্ন উন্নয়ন বিশ্বের দাতা সংস্থার সাথে বৈঠকের কথা রয়েছে। এই পর্যন্ত আমরা আসলে সর্বশেষ তথ্য জানি। তবে আজ সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় তিনি জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন। এরপরে তিনি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াট হোটেলে অবস্থান করছেন এবং গ্র্যান্ড হায়াট হোটেলে গত বছর উনি ছিলেন। আপনি যেমনটা বলছিলেন যে গত বছর এই নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দুবারই জাতিসংঘে দু বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন এবং আগামী 26 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবেন এবং 27 সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ওনার মত বিনিময় কথা রয়েছে এবং 30 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং এ থেকে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর সমাধান অতি দ্রুতই হয়তো বিশ্ব নেতাদের মাধ্যমে সম্ভব হবে বলে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ৮০তম জাতিসংঘ অধিবেশন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী SM সোলাইমান। অবকাঠামো সংকটে চুকছে 150 বছরের পুরনো কুমিল্লা জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে আন্ত ও বহির্বিভাগে রোগীদের শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসকদের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সিভিল সার্জন জানালেন, হাসপাতালটির উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি নামে যাত্রা শুরু হয় 1845 সালে। মুক্তিযুদ্ধের পর রূপান্তরিত হয় 50 শয্যার হাসপাতালে, যার বর্তমান নাম কুমিল্লা জেনারেল হাসপাতাল। 100 শয্যার সরকারি এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগেই চিকিৎসা নেন প্রায় 2000 রোগী। দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি শয্যার সংখ্যা। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে হাসপাতালের ভবনগুলো। বেশিরভাগ কক্ষেই নেই পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা। এদিক দিয়ে পানি পড়া আর 2টা ফ্যানের দরকার, আর বেশি রোগী এলে তো বেডের দরকার। এখানে ডাক্তার আরো বেশি দরকার। রোগী প্রচন্ড ভিড় করতে এসে 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। সার্জারি, অর্থোপেডিক্স, ইএনটি ও মেডিসিন এই 4টি বিভাগের চিকিৎসায় দেয়া হয় একটি কক্ষে, আর বহির্বিভাগের 2টি কক্ষে বসেন মেডিসিন বিভাগের 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক। 49 জন চিকিৎসকের জন্য রয়েছে মাত্র 19টি কক্ষ। আমাদের রোগী একটু যখন ডায়রিয়ার একটু ইয়াটা বাড়ে তখন দেখা গেছে আমাদের ফ্লোরে দিতে হয়। টাউনের সাথে সেবা বাড়ার জন্য ডাক্তারের সংখ্যাও বাড়ছে, কিন্তু দেখা গেছে যে অবকাঠামো আগেরটাই রয়ে গেছে, যার কারণে এখন আমাদের আসলে সেভাবে সেবা দেওয়া যাচ্ছে না। হাসপাতালটি সেবার মান বাড়িয়ে 250 শয্যায় রূপান্তরণ করতে মন্ত্রণালয়ে আবেদনের কথা জানালেন সিভিল সার্জন। সেবা এর চেয়ে বেশি দেওয়া বেশ কঠিন যদি আমরা স্থাপনা উন্নত না করি। আমাদের অনেক আউটডোর রুমে দেখবেন যে একসঙ্গে 2-3 জন ডাক্তার বসার কথা একজন। স্থাপনা সংকটের কারণে আমরা 2-3 জনে বসাচ্ছি। অত্যন্ত জরাজীর্ণ, ভগ্ন এবং অনেক ক্ষেত্রে এগুলো 100 বছর বা তার চেয়ে বেশি পুরানো। তো এই অবস্থায়ও কিন্তু হাসপাতালের সেবা চলছে। এই হাসপাতালকে একটি 250 বেডের হাসপাতাল করার জন্য আমরা জনবল চেয়েছি। সম্প্রতি হাসপাতালটির উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধামরাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করার কথা রয়েছে। সোমবার রাতে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি জানান, ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় উজ্জ্বল মিয়া নামের এক প্রতারক। অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে ওসি জানান, প্রতারণার সাথে আরও কেউ জড়িত থেকে থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। পটুয়াখালীর কুয়াকাটার আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ। ফলে 1320 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অর্ধেক। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হয় কেন্দ্রটি পুরোপুরি চালু করা যাচ্ছে না বলছে কর্তৃপক্ষ। পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে 19 জানুয়ারি। শুরুতে প্রথম ইউনিটে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। 9 এপ্রিল চালু হয় দ্বিতীয় ইউনিটও। তবে বর্তমানে চালু রয়েছে একটি ইউনিট। মূলত দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি পুরো চালু হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। জানান, 3 বার আন্তর্জাতিক টেন্ডার ডেকেও সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। বর্তমানে কেন্দ্রটির সক্ষমতার 1/4 ব্যবহার হচ্ছে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ সক্ষমতা চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে। কমবে আমদানি নির্ভরতা এবং উৎপাদন ব্যয়। তেল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যয়, এখান থেকে আমাদের এখানের উৎপাদন ব্যয় অনেকটা কম। বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সঞ্চালন লাইনের মধ্য দিয়ে যাতে শতভাগ উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে দেয়া যায়, এটি আসলে নিশ্চিত করা প্রয়োজন। দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 31,000 কোটি টাকা, যার মধ্যে 21,500 কোটি টাকা ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঋণ পরিশোধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।